ক্লাউড কম্পিউটিং কি এআইএমএল এটার সাথে কিভাবে ইন্ট্রোডিউস করা যায় এটা বলার আগে আমি আগে কিছু মানে অতীতে আমাদের ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজগুলো হতো সেটা সম্পর্কে আপনাদের একটা বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। ধরুন আপনাদের একটা বড় একটা সফটওয়্যার কোম্পানি আছে, লার্জ সফটওয়্যার অর্গানাইজেশন, যারা মূলত সফটওয়্যার প্রডিউস করে সেটা হলো কি ইউজারের কাছে সেল করে। তো এই সফটওয়্যার প্রডিউস করতে গেলে আমাদের কয়েকটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের জন্য ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, ব্যাক এন্ডের জন্য আলাদা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার রয়েছে, ডাটাবেজের জন্য ডাটাবেজ ইঞ্জিনিয়ার রয়েছে। এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে এক একটা ফাংশন করে, সেই ফাংশন গুলো একসাথে একত্রিত করে দেন একটা সফটওয়্যার বিল্ড হয়। তো সফটওয়্যার বিল্ড হওয়ার পর যে মেজর টাস্কটা থাকে সেটা হলো গিয়ে এই সফটওয়্যারটাকে আমাদের ভাস্ট অ্যামাউন্ট অফ ইউজারের কাছে সেটাকে পৌঁছে দিতে হবে। তো এটা পৌঁছে দিতে হলে আমাদের লাগবে মূলত ডাটা সেন্টার, রাইট? সার্ভার লাগবে। তো সার্ভার মূলত হোস্ট করা হয় একটা ডাটা সেন্টারে। তো ডাটা সেন্টার জিনিসটা হলো গিয়ে একটা বিশাল বড় একটা এরিয়া, যেখানে আপনার সার্ভার র্যাক গুলো একটা পর একটা সাজানো থাকে। সেখানে আপনার নেটওয়ার্ক ডিভাইস থাকে, তারপর হাব থাকে, সুইচ থাকে। এর পাশাপাশি ডাটাবেস সার্ভার থাকে, অ্যাপ সার্ভার থাকে, মেল সার্ভার থাকে। মানে যত রকম সার্ভিস থাকবে তত প্রত্যেকটা প্রত্যেকটা সার্ভিস রিলেটেড সার্ভার ওখানে থাকবে। এর পাশাপাশি এখানে ব্যাকআপ ইলেকট্রিক পাওয়ার সিস্টেম থাকবে, একটা কুলিং সিস্টেম থাকবে। সেই সার্ভার এরিয়াটাকে সবসময় 24/7 অ্যাক্টিভ রাখার জন্য রোটেশন ভিত্তিতে আমার ম্যান পাওয়ার দরকার। ম্যান পাওয়ার বলতে এখানে সিস্টেম ইঞ্জিনিয়ার থাকবে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, তারপর আপনার মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার থাকবে। এরকম অনেক কোয়াইট হ্যাসেল, মানে একটা অনেক কমপ্লেক্স জিনিস, যেটা আসলে সব অতীতে আর কি সবাই এই জিনিসগুলোকে মানে এই ক্যাপাসিটি নিয়ে এই লার্জ স্কেলে জিনিসগুলোকে সবাই মেনটেন করতে পারতো না। এটা যারা বলেন, ধরেন খুব লার্জ অর্গানাইজেশন, যাদের অনেক ক্যাপিটাল ইনভেস্ট যাদের রয়েছে, তারা এগুলো করতে পারতো। তো সাপোজ ধরুন আপনি একদম 5 থেকে 10 জনের একটা টিম মিলে আপনি একটা স্টার্ট আপ কোম্পানি বিল্ড করবেন। এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার কোম্পানি হিসেবে আপনি একটা অর্গানাইজেশন বানাতে চাচ্ছেন, সেখানে 5 থেকে 10 জন আপনার আর ম্যান পাওয়ার রয়েছে। এখন আপনি এই 5 থেকে 10 জন ম্যান পাওয়ার নিয়ে তো আপনি আলটিমেটলি একটা ডাটা সেন্টার হ্যান্ডেলও করতে পারবেন না, আবার সেই পরিমাণ আপনার ক্যাপিটালও নাই। তো রাইট। এই ক্যাপিটাল যেহেতু নাই, তো আপনি আপনার যে প্রোডাক্টটা বানালেন সেই প্রোডাক্টটা আপনি কিভাবে, আপনি কোথায় হোস্ট করবেন, এই প্রোডাক্টটা আপনি কিভাবে মাস পিপুলের কাছে আপনি পৌঁছাবেন, এই জিনিসটাকে আপনার ইউটিলাইজ সলভ করার জন্য প্রবলেমটাকে, এখান থেকে আমাদের ক্লাউড কম্পিউটিং এর সূচনাটা তৈরি হয়েছে। এই ক্লাউড কম্পিউটিং আমাদের এই ব্যারিয়ারটা ভেঙে দিয়েছে। আগে যেখানে দেখা যেত যে আমার অনেক ক্যাপিটাল ছাড়া আমি একটা সফটওয়্যার ফার্ম বলেন কিংবা ব্যাংক বলেন কিংবা এন্টারপ্রাইজ বলেন, এটা চিন্তা করা যেত না। সেই জিনিসটা এখন আমরা স্টার্ট আপ কোম্পানি জাস্ট ক্লাউড কম্পিউটিং এর থ্রুতে একেবারে ইজিলি আমরা যেটাকে আমরা আমাদের প্রোডাক্টটাকে আমরা অনেক পরিমাণ জনগণের কাছে ইজিলি পৌঁছে দিতে পারতেছি। এটাই হলো ক্লাউড কম্পিউটিং এর পাওয়ার। ঠিক আছে, এখন চলুন আমরা একটু লেকচার দেখি। ক্লাউড কম্পিউটিং এ যদি যাই আমরা, তো ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং যদি আমি সহজ বাংলা কথায় বলি, ক্লাউড কম্পিউটিং হলো আমার যে আইটি সার্ভিস গুলো আছে, সেই আইটি সার্ভিস গুলোকে আমি ওভার দ্য নেটওয়ার্কের থ্রুতে আমি আমার কাস্টমারের কাছে পৌঁছে দিতেছি। এটাকে সহজ বাংলা ভাষায় ক্লাউড কম্পিউটিং বলছে। এখন আইটি সার্ভিস জিনিসটা কি, আইটি জিনিসটা ওয়ার্ডটা খুবই ক্ষুদ্র, কিন্তু এটা কিন্তু একটা অনেক ব্রড একটা মিনিং আছে আইটি। আইটি বলতে আপনি ইমেল, যে কোনো কিছু, লাইক আপনার অ্যাপ্লিকেশনও বলেন, আপনার ডাটাবেস বলেন, আপনার এআই বলেন, মেশিন লার্নিং বলেন, এভরিথিং ইজ আইটি। তো আইটি মানে এখানে যেটা বোঝাচ্ছে আমি, যে যত রকম সার্ভিস আছে সমস্ত সার্ভিস, নেটওয়ার্ক বলেন, ডাটাবেস বলেন, মেশিন লার্নিং বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সমস্ত কিছুকে এজ এ সার্ভিস হিসেবে ভার্চুয়ালাইজ করে সেই ভার্চুয়ালাইজ সার্ভিসটাকে আমরা নেটওয়ার্কের থ্রুতে আমরা কাস্টমারের কাছে প্রোভাইড করতেছি। কাস্টমার সেই সার্ভিস গুলোকে ইউটিলাইজ করে তাদের প্রোডাক্ট গুলোকে আবার পাবলিকের কাছে পৌঁছায় দিচ্ছে। এটাকে ক্লাউড কম্পিউটিং বলা হচ্ছে। এখন ক্লাউড কম্পিউটিং হতে গেলে এর কতগুলো কয়েকটা ক্যারেক্টারিস্টিক আছে, অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউট গুলো আপনাদের মানে যারা ফলো করতে পারবে, যেসব ভেন্ডর এটা ফলো করতে পারবে, তারাই ক্লাউড বলা যাবে যে এটা ক্লাউড কম্পিউটিং এর ভেন্ডর।
তো ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস। অন ডিমান্ড সেলফ সার্ভিস বলতে বোঝাচ্ছে যে এজ এ কাস্টমার আমি ক্লাউড ভেন্ডরের কাছে যে কোনো সার্ভিস আশা করি, রাইট? আমি চাচ্ছি এখন আমার একটা ইমেল সার্ভিস দরকার, সেই ইমেল সার্ভিসটা আমাকে প্রোভাইড করতে হবে, সে প্রোভাইড করার ক্যাপাবিলিটি সে ক্লাউড ভেন্ডর থাকতে হবে। পাশাপাশি ইমেল সার্ভিস পুরোটাই হলো গিয়ে হ্যান্ডেল করা কিংবা ম্যানেজ করার দায়িত্ব ক্লাউড ভেন্ডরের। এজ এ কাস্টমার আমার কোনো এসব রেসপন্সিবিলিটি আমি নেবো না, আমি জাস্ট সার্ভিসটা ইউজ ইউজ করে আমি আমার প্রোডাক্টের এফিসিয়েন্সিটা বাড়াবো। সো অন ডিমান্ড সেলফ সার্ভিস বলতে বোঝাচ্ছে আমি যখন যে সার্ভিসটা চাবো সেই সার্ভিসটা দিতে বাধ্য থাকতে হবে ক্লাউড প্রোভাইডারকে। সেকেন্ড অ্যাট্রিবিউটটা হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্ক একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান ক্লাউড কম্পিউটিং এর। কারণ নেটওয়ার্কের থ্রুতে আমরা আমাদের এই যে ক্লাউডের যে সার্ভিস গুলো সেই সার্ভিস গুলোকে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক ইউজারের কাছে পৌঁছানো হচ্ছে। সো উইদাউট নেটওয়ার্ক এই ক্লাউড কম্পিউটিং কল্পনা করা যাচ্ছে না। সো নেটওয়ার্ক না থাকলে ক্লাউড ক্লাউড আসলে কখনো পসিবল না। ক্লাউডের জন্য নেটওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ক্লাউড ভেন্ডরের মাল্টিপল নেটওয়ার্ক নেটওয়ার্ক ব্যান্ডউইথ থাকা লাগবে, রাইট? আপনার নেটওয়ার্ক কানেকশনটা এমন হতে হবে যে সে ডিজাস্টার রিকভারি যেন হ্যান্ডেল করতে পারে, মানে ফল্ট টলারেন্স, রেজিলিয়েন্স, এই ব্যাপারগুলো যে তার নেটওয়ার্কটা হ্যান্ডেল করতে পারে, সেই ক্লাউড প্রোভাইডার তত বেশি জনপ্রিয়। থার্ড অপশনে যদি যাই, সে থার্ড অ্যাট্রিবিউটটা হলো রিসোর্স পুলিং। রিসোর্স পুলিং বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে ক্লাউড ভেন্ডর গুলো আছে তারা করে কি সার্ভিস গুলোকে ভার্চুয়ালাইজ করে সেই সার্ভিস গুলোকে অ্যাগ্রেগেট করে আমাদের ইউজারের কাছে প্রোভাইড করতেছে। তো এই যে অ্যাগ্রিগেট করার ক্ষমতা, ভার্চুয়ালাইজ করে অ্যাগ্রিগেট করে আমাদের ইউজারের কাছে প্রোভাইড করতেছে, এই ক্যাপাবিলিটিটা আমাদের ক্লাউড প্রোভাইডার থাকা লাগবে। যখন এই ক্লাউড প্রোভাইডার এই রিসোর্স পুলিং ক্যাপাবিলিটি থাকবে তখন আমাদের সেটাকে ক্লাউড প্রোভাইডার হিসেবে ধরতে পারবো। ফোর্থ হচ্ছে র্যাপিড ইলাস্টিসিটি বলতে বলছে সাপোজ ধরুন আপনি একটা সার্ভিস নিলেন, লাইক একটা ভার্চুয়াল মেশিন নিলেন, সেখানে আপনি একটা ওয়েবসাইট হোস্ট করলেন। ওয়েবসাইট হোস্ট করার পর আস্তে আস্তে ওয়েবসাইটটা গ্রাজুয়ালি কি হচ্ছে, আপনার দেখা গেল আপনার ই কমার্স সাইটটা হোস্ট করছেন এজ এ ওয়েবসাইট হিসেবে, সেই ই কমার্স সাইট আজকে জনপ্রিয় হচ্ছে। জনপ্রিয় হওয়ার সাথে সাথে কি হচ্ছে, আপনার ট্রাফিক বাড়তেছে, ট্রাফিক বাড়ার সাথে সাথে আপনার রিসোর্সের উপর প্রেশারও বাড়তেছে, মানে চাপ বাড়তেছে, আপনার বেশি সিপিইউ কোর লাগবে, বেশি মেমোরি লাগবে। এখন আপনার যত বেশি ট্রাফিক বাড়বে, আপনার বিজনেসটা গ্রোথ করবে, সাথে সাথে আপনার সেই রিসোর্সকে আরো বিগার সাইজে নিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটিও সেই সেই অপরচুনিটি আপনাকে হলো ক্লাউড প্রোভাইডারকে দিতে হবে। সেই ফেসিলিটি যদি না থাকে সেটাকে আমরা ক্লাউড প্রোভাইডার বলতে পারবো না। তো এটা একটা মেজর গুরুত্বপূর্ণ পয়েন্ট যে র্যাপিড ইলাস্টিসিটি বলতে আমার যখন দরকার আমার বড় লার্জ স্কেলের সার্ভিস দরকার, সাথে সাথে সেটা দিতে বাধ্য থাকতে হবে। আর যখন দরকার না আমি সাথে সাথে আবার আমার স্মল স্কেলে চলে আসবো সার্ভিসটাকে, যাতে আমার এক্সট্রা খরচ না হয়। এইটাকে র্যাপিড ইলাস্টিসিটি বোঝানো হচ্ছে। ফার্স্ট নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো মেজার সার্ভিস। মেজার সার্ভিস বলতে বোঝাচ্ছি যে আমরা যতটুকু সার্ভিস ইউজ করব, সেই সার্ভিস যতখানি ইউজ করবো ঠিক ততটুকু আমি তাকে পয়সা দিব, এর বাইরে একটা পয়সাও তাকে দিতে রাজি না। আমরা যদি চিন্তা করি গ্যাস, বিদ্যুৎ, তারপর ইলেকট্রিসিটি, পানি, এগুলো প্রত্যেকটা কিন্তু মিটার সার্ভিস, রাইট? আমরা যতটুকু ইউজ করি মাস শেষে কিন্তু আমার ততটুকু বিল দেওয়া লাগে, এর বাইরে কিন্তু এক্সট্রা পয়সা আমাদের দেওয়া লাগতেছে না। তো ক্লাউড সার্ভিস গুলো কিন্তু এরকম, আমরা যতটুকু ইউজ করবো ঠিক ততটুকু আমার চার্জ হবে, আর এর বাইরে আমরা এক্সট্রা কোনো চার্জ পে করা লাগতেছে না। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার এখানে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগতেছে না। অতীতে কি হতো, অতীতে হতো আমাদের পুরা একটা ডাটা সেন্টার বিল্ড করার জন্য ইনভেস্টমেন্ট জোগাড় করা লাগতো, ডাটা সেন্টার বানালাম, সেটা 24/7 রান করা লাগতো, ম্যান পাওয়ার রোটেশন ভিত্তিক কাজ করতো, তাদের পিছিয়ে ইনভেস্টমেন্ট আছে। এখন আমার এসব কোনো হেসেল টোটালি কিছু নাই, আমি জাস্ট সার্ভিসটা ইউজ করব, সার্ভিসের জন্য যে চার্জটা লাগবে সেই চার্জটা দেবো, এর বাইরে কোনো চার্জ আমি দিতেছি না। এইটাই হলো গিয়ে ক্লাউড কম্পিউটিং এর বিউটি, ঠিক আছে? যে এই বিউটির কারণে আমাদের মতো যেসব আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেসব স্টার্ট আপ কোম্পানি গুলো আছে তারা ইজিলি এই ক্লাউড কম্পিউটিং এর এই ইয়াগুলোকে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে তারা কাজ করে আরো বেশি ইমপ্রুভমেন্ট করতেছে তাদের প্রোডাক্ট গুলোকে। এর ফলে তাদের হলো কম ক্যাপিটালে তারা হলো গিয়ে আরো বেটার পারফরমেন্স